বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম চলতি বছর ৮টি ম্যাচ খেলেছে এবং এই ৮টি ম্যাচের ২টি ম্যাচ জিতেছে, ২টি ম্যাচ হেরেছে এবং বাকি ৪টি ম্যাচে ড্র করেছে। তো বাংলাদেশ ফুটবল টিমের চলতি বছরের পারফরম্যান্স কি আসলে প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা, অর্থাৎ বাংলাদেশ দল যে পারফর্ম করেছে তার চেয়েও পারফরম্যান্স আরও বেটার হতে পারত কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ দলে রয়েছে হামজা চৌধুরী এবং সমিত সোমের মতো ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবলার। আমার সাথে আজ পর্যন্ত কখনো কোনো ঝামেলা হয়নি, বাট যেটা যে 2025 সালে এসে আমি বেশ কিছু লেখালেখি করেছিলাম তার ট্যাকটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং বা ট্যাকটিক্যাল গেম যে কী কী জিনিস সেগুলো ভুল করে, যেরকম তার ট্যাকটিক্যাল গেমের আন্ডারস্ট্যান্ডিংটা একটু কম। সে আসলে এই লেভেলের প্লেয়ারদেরকে ম্যানেজ করা বা এইরকম প্রেশারের যে একটা টিম বা পারফরমেন্সটাকে ম্যানেজ করার মতন ক্যাপেবল সে না। সে হয়তো 2022-23 সালে ক্যাপেবল ছিল, কারণ সে হচ্ছে তখন সেই সময় হয়তো আমাদের এত হাই কোয়ালিটির প্লেয়ার ছিল না, আমাদের প্রত্যাশার চাপটা হয়তো বেশি ছিল না, কিন্তু এখন আসলে প্রত্যাশার চাপটা অনেক বেশি। হামজা এবং সমিত থাকার কারণে বাংলাদেশ যে এশিয়ার যে কোনো দলকে হারাতে পারে এই বিশ্বাসটা কি আসলে যে ফুটবলাররা রয়েছেন দলে সবার মাঝে কি সেভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা বা প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। 500+ hours they've been here, they've come away from their families, they've been in the hotel working hard for the nation and for their families, and alhamdulillah they did that today. I just joined, me and Shamit joined late, and we just try and add a bit of quality, a bit of mentality. You know, I think in the last 4 games that I've played, we've dominated possession. We've showed the tactical side we're very good, but at the last hurdle we fell. And today we showed the complete opposite. You know, we maybe weren't so good with the ball, but we showed we can be resilient. So it's time for us to put the two together, and inshallah we'll be able to see where we can go. এই 8টি ম্যাচে বাংলাদেশ দল মোট 10টি গোল করেছে এবং এই 10টি গোলের 4টি করেছেন হামজা চৌধুরী। প্রথম গোলটি তিনি ক্যারিয়ারে করেছিলেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ভুটানের বিপক্ষে সেই হেড থেকে, এবং তারপরে তিনি তার দ্বিতীয় গোলটি আদায় করে নিয়েছিলেন হংকংয়ের বিপক্ষে ফ্রি কিক থেকে, এবং পরে 2টি জোড়া গোল করেছেন নেপালের বিপক্ষে, একটি আইকনিক বাইসাইকেল কিক এবং পরেরটি ছিল পানেনকা শট থেকে পেনাল্টি থেকে যে গোলটি তিনি করেছিলেন। এছাড়া 2টি করে গোল করেছেন রাকিব এবং মুরসালিন। আমরা অনেক ভালো করতে পারবো, অনেক করতে পারবো। মেইন জিনিস হলো এখন আমাদের র্যাঙ্কিংসটা বাড়াইতে, আর যদি আস্তে আস্তে র্যাঙ্কিংস বাড়াই তাহলে আরো ভালো অপোজিশনের সাথে খেলবো। র্যাঙ্কিংস তাহলে একটু ফেভারেবল হবে আমাদের গ্রুপ ড্রর মধ্যে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন, এশিয়া কাপ কোয়ালিফিকেশন, এগুলোর জন্য একটু বেনিফিট হবে। বাট আই থিঙ্ক আমাদের বাংলাদেশের ফুটবল অনেক পটেনশিয়াল আছে, অনেক ইমপ্রুভ করতে, অনেক র্যাঙ্কিংতে উঠতে। এই গেল মোট 8টি গোল। এছাড়া 1টি করে গোল করেছেন সমিত সোম এবং সোহেল। লাস্ট খেলা তো সোহেল সিনিয়র খেলছে, সে তো একটু কভার করতে হয়েছে রেস্ট ডিফেন্সে, বিকজ হামজা তো যাচ্ছে। মানে কোচ পুরোপুরি ডিরেকশন দেয় না, আবার মানে নাকি কোচের পুরো ডিরেকশনটাই হাবিয়ার কাবরেরারই থাকে? ডিরেকশন দেয়, বাট মানে কোচ তো জানে যে হামজা ফ্রি রোলে মানে বক্সে যেতে চাবে, স্কোর করতে চাবে, হামজা তো অনেক গোল দেয়, সো সে তাও একটু বুঝায় যে হামজা যদি যায় কি হবে, আমি যদি এটা করি তাহলে কি হবে, যা সবাইকে একটু প্রিপেয়ার করে রাখতে। আপনারা এরই মাঝে জানেন যে হংকং চায়নার কোচ তিনি তার চাকরি হারিয়েছেন, কেননা তিনি তার লক্ষ্য পূরণ করতে পারেননি, অর্থাৎ এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে হংকং চায়না এশিয়ান কাপে জায়গা করে নিতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কি ভাবছে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আসলে লক্ষ্যটা কি ছিল? আমার কাছে এই মুভটাই ভালো লাগে নাই যে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে কিউবা মিচেলের মতন একটা নামকে এত আর্লি ইন হিজ ক্যারিয়ার নিয়ে আসা। বয়স কম, অনেক কম, মানে হচ্ছে একেবারেই ফরমেটিভ ইয়ার্স, মানে এখনই আসলে ওই মোল্ডটা ক্রিয়েট হবে। সো ওই জায়গা থেকে আমি প্রথমেই ওই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই, এবং এখন এসে দেখেন ফ্যানদের জায়গা থেকে একটা খুবই কমন কমপ্লেন, যেটা আমি নিজেও করছি, যে কেন ও থাকবে না। সেই লক্ষ্যটা কি আসলে তারা নির্ধারণ করতে পেরেছিল কিনা, অর্থাৎ যে ফুটবলাররা রয়েছেন তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো গিয়েছে কিনা সেটা নিয়েও আরো বড় বড় প্রশ্ন তৈরি হচ্ছে। যখন এটা রেজাল্ট আসছে না, এটার পরেও যখন এত বেশি অ্যাডামেন্ট থাকে কোচ যে না সাহাদউদ্দিনকেই খেলাতে হবে, তখন তো আসলে একটু কিছু তো গন্ধ পাওয়াই যায় যে হোয়াট ইজ দিস, মানে একটা কোচের তো এত বেশি বায়াস হওয়া উচিত না। 8 ম্যাচে বাংলাদেশ দল হজম করেছে 9টি গোল এবং গোল পোস্টে মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তিনি সমালোচিত হয়েছেন, শেষ মুহূর্তে গোল হজম করেছেন এবং একেবারে যখন বাংলাদেশ দল সুবিধাজনক অবস্থানে ছিল নেপালের বিপক্ষে, সেখান থেকেও
তিনি গোল হজম করেছেন। সে 1 বছরে 3টা গোলকিপার কোচ চেঞ্জ করেছে, যার কারণে কিনা মিতুলের পারফরমেন্সটা ড্রপ করেছে, প্লাস সে বিভিন্ন পজিশনে ভুলভাল মানুষকে খেলায়, যার কারণে আমি বিভিন্ন টক শোতে এটা নিয়ে কথা বলেছি, নিউজ পেপারে লিখেছি। বছর জুড়েই বাংলাদেশ জাতীয় দলে সিন্ডিকেট রয়েছে এমন একটা বার্তা ঘুরপাক খাচ্ছে, এখনো ঘুরপাক খাচ্ছে, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ দলে এমন কিছু প্লেয়ারকে বিশেষ সুবিধা দেয়া হয় যাদের আসলে দলে থাকা নিয়েই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। এরকম জায়ানের মতন আসলে একটা পটেনশিয়াল প্লেয়ার যদি ওর নিজের ন্যাচারাল পজিশনে না খেলতে পারে, এবং ফার্স্টেই যদি আপনি মেকশিফট পজিশনে খেলতে থাকেন, ও কিন্তু এই যে ন্যাশনাল টিমে সে কিন্তু অলরেডি ক্যাপ্টেনের মাধ্যমে জানাইছে যে আমি আসলে লেফট উইং এ কমফোর্ট না, আমার লেফট ব্যাক পজিশনটাই পারফেক্ট। হ্যাঁ, ওর কিন্তু ফুল পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি না এই মেকশিফট পজিশনে খেলে। আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, এবং এই ম্যাচের আগে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু তৈরি করে নিতে হবে বাফুফেকে। ডাগআউটে কে থাকবেন, হাভিয়ার কাবরেরাকে, তাকে কি আবারও রেখে দেওয়া হবে কিনা, তার জায়গায় নতুন করে কোন কোচকে আনা হবে, এবং সেই কোচকে কি হামজা এবং সমিত সোমের পরামর্শেই আনা হবে কিনা, সেগুলোই আসলে এখন দেখার বিষয়। রহমান পেয়ার, স্টার নিউজ।